বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আমি রুনা নাসরিন, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা, তোমাদের আজকের ক্লাসে স্বাগত জানাই। আজকে আমি নন মেজরের সাথে একটা ক্লাস করছি, সেটা হচ্ছে 101-এর ইন্ট্রোডাক্টরি স্ট্যাটিস্টিক্স। সেখানে তোমাদের কোরিলেশন এবং রিগ্রেশনের ক্লাসটা আমি নিচ্ছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমি রিগ্রেশনের ক্লাসটা নিব। আর এই ক্লাসটা কিন্তু মেজর এবং নন মেজর দুটো ইয়ের জন্যই প্রযোজ্য হবে। ঠিক আছে, যারা নন মেজরে আছো তারাও যেমন এই ক্লাসটা কন্টিনিউ ফলো করতে পারবে, ঠিক একইভাবে যারা মেজরের স্টুডেন্ট আছো তারাও কিন্তু একইভাবে এই ক্লাসটা ফলো করতে পারবে। তো চলো যাই, আমি স্লাইডে স্ক্রিন শেয়ার করি তোমাদের সাথে। আমি গত ক্লাসটাতে অ্যাকচুয়ালি রিগ্রেশন অ্যানালাইসিস গত ক্লাসটাতে না, প্রথম ক্লাসটাতে আমরা কোরিলেশন এবং রিগ্রেশন দুটো নিয়েই কথা বলেছি। তো কোরিলেশনের ক্ষেত্রে আমরা রিগ্রেশন নিয়েও বলেছি, তো আজকেও আমি রিগ্রেশন নিয়ে আরেকটু ডিটেলসে কথা বলবো। সেক্ষেত্রে দেখো, আমরা কোরিলেশন নিয়ে যখন কথা বলেছিলাম তখন আমরা দেখেছিলাম যে দুই বা ততোধিক ভ্যারিয়েবলের মধ্যে যে রিলেশনশিপ থাকে, আপাতত দৃষ্টিতে যদি তাদের মধ্যে কোনো রিলেশনশিপ থাকে, সেই রিলেশনশিপের সম্পর্কের যে বা রিলেশনশিপের যে ডিগ্রি বা মাত্রা, সেটা আমরা কোরিলেশনের মাধ্যমে বের করে থাকি। দ্যাট মিনস কোরিলেশন অ্যানালাইসিস হচ্ছে এমন একটা স্ট্যাটিস্টিক্যাল মেথড যেখানে আমরা টু অর মোর ভ্যারিয়েবলের মধ্যে সম্পর্কের মাত্রা নির্ণয় করতে পারি এবং সেটা যাচাই করে দেখতে পারি। আর সেখানে কিন্তু আমরা কখনোই কোনটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এগুলো নিয়ে আলোচনা করিনি, এবং একটা ভ্যারিয়েবলের কারণে আরেকটা পরিবর্তিত হচ্ছে কিনা বা কতটুকু পরিবর্তিত হচ্ছে সেটা নিয়েও কিন্তু আমাদের কোনো অ্যানালাইসিস ছিল না। কিন্তু রিগ্রেশনের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা আসবে, এটা কোরিলেশনের এটাও একটা ইম্পর্টেন্ট টেকনিক, হ্যাঁ, প্রেডিকশনের জন্য। সেই ক্ষেত্রে আমরা যেটা কাজ করি রিগ্রেশনের মাধ্যমে, দেখো একটু এটা নিয়ে নিই। By regression, we may estimate the rate of change in one variable for the change in another variable. In this case, the variable whose values is influenced or it is to be predict is called dependent variable, and the variable which influence is called independent variable. তাহলে রিগ্রেশনের মধ্যে আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে, এখানে আমরা ওয়ান অর মোর দেন ওয়ান ভ্যারিয়েবলের সাথে রিলেশনশিপটা দেখি। এখানে আমরা যে কাজটা করে থাকি, এটা আমরা একটা ভ্যারিয়েবলের যে চেঞ্জটা হচ্ছে, অ্যাভারেজ চেঞ্জের কারণে আরেকটা ভ্যারিয়েবল কতটুকু চেঞ্জ হচ্ছে সেটাই আমরা অ্যাকচুয়ালি রিগ্রেশনের মাধ্যমে মেজার করে থাকি। দেখো এখানে উই এস্টিমেট দ্য রেট অফ চেঞ্জ, আমরা কি করি, এস্টিমেট করি কিসের, রেট অফ চেঞ্জটা এস্টিমেট করি ইন ওয়ান ভ্যারিয়েবল ফর দ্য চেঞ্জ অফ আদার ভ্যারিয়েবল। ঠিক আছে, একটা ভ্যারিয়েবলের চেঞ্জের কারণে আরেকটা ভ্যারিয়েবল কতটুকু চেঞ্জ হচ্ছে সেই রেটটা আমরা এস্টিমেট করে থাকি রিগ্রেশনের মাধ্যমে। আর এই ক্ষেত্রে আমাদের যেই জিনিসটা হয়, যেই ভ্যালুটা ইনফ্লুয়েন্সড করছে বা ইনফ্লুয়েন্সড হচ্ছে অথবা যেটাকে আমরা প্রিডিক্ট করছি, সেটাকে আমরা বলছি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে, অর্থাৎ যেমন ধরো আমি তোমাদের যদি এক্সাম্পল দেই যে উচ্চতার কারণে ওজন পরিবর্তিত হয়, তাই না? তাহলে এখানে দেখো দুটো ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে হাইট আর একটা হচ্ছে কি ওয়েট। এক্স কে ধরি যদি আমরা হাইট, এইচ দিয়ে ডিফাইন করলাম, আর ওয়াই কে যদি আমরা ধরি ওয়েট, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি হাইট যার বেশি হয় তার কি হয়, ওয়েট বাড়ে, তাই না? উচ্চতার সাথে ওজনের অবশ্যই একটা সম্পর্ক আছে। তাহলে এই যে হাইট, হ্যাঁ, হাইটের এক ইউনিট চেঞ্জের কারণে, ঠিক আছে, তাহলে ওয়েটটা অ্যাভারেজে কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা আমরা মেজার করি রিগ্রেশনের মাধ্যমে। ঠিক একইভাবে যদি আমরা এটা এভাবে বলি, ইনকাম এবং এক্সপেন্ডিচারও নিতে পারো। ঠিক আছে, ইনকামটা আমরা জানি কি, ইনকামটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তোমরা দেখেই বুঝতে পারবা ইনকাম যার বেশি তার এক্সপেন্ডিচারটাও বেশি হয়। তো সাধারণত করে থাকে, যদি আমার ইনকাম কম হয় তাহলে আমার খরচটাও কিন্তু কম হবে। তাহলে এই ইনকামটা হচ্ছে আমাদের কি, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর এক্সপেন্ডিচার হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল।
তাহলে এক্সপেন্ডিচার কিন্তু ইনফ্লুয়েসড হচ্ছে কার দ্বারা? ইনকাম দ্বারা। তো এই এক্সপেন্ডিচারটাকে আমরা বলবো কি? ইনফ্লুয়েসড বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অথবা প্রিডিক্টেড ভ্যারিয়েবল। আর যেই ভ্যারিয়েবলটা ইনফ্লুয়েন্স করছে অর্থাৎ এক্সপেন্ডিচারকে কি ইনফ্লুয়েন্স করছে, সো এইটা হচ্ছে আমাদের ইনকামটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে আমরা কিন্তু এখান থেকে বুঝলাম যে আমাদের কিন্তু রিগ্রেশনের ক্ষেত্রে অবশ্যই একটা ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে। এখানে একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকতে পারে, কিন্তু ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে একটাই। ওকে, তাহলে এখন আসো যে আমরা ডেফিনেশনটা কিভাবে দিব। ডেফিনেশনে যে জিনিসটা আমরা বলছি সেটা হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস ইজ এ ম্যাথমেটিক্যাল মেজার of the average relationship between two or more variables in terms of the original units of the data। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা আমাদের ম্যাথমেটিক্যাল মেজার, যেটা আমাদের অ্যাভারেজ রিলেশনশিপ মেজার করছে আমাদের ইন টার্মস অফ কি অরিজিনাল ডাটা। আর আমরা একদম সহজ ভাষায় যদি বলি তাহলে আমরা বলি যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের একটা নির্দিষ্ট মানের জন্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কতটুকু, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা সেটার গড় মান বা অ্যাভারেজ ভ্যালু বের করাটাই হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিসের কাজ। ঠিক আছে, তাহলে এখন রিগ্রেশন অ্যানালাইসিসে কি হয়? এস্টিমেশন অফ আননোন ভ্যালুস অফ ওয়ান ভ্যারিয়েবল ফ্রম দ্য নোন ভ্যালুস অফ আদার ভ্যারিয়েবল। তাহলে তোমাদের এখানে যেমন ধরো আমি একটু যদি এখানে লিখি, সরি, আমরা ধরে নিলাম ওয়াই হচ্ছে আমাদের এক্সপেন্ডিচার আর এক্স হচ্ছে আমাদের ইনকাম। ঠিক আছে, তাহলে আমরা এই যে ইনকাম এবং এক্সপেন্ডিচার এর যে রিলেশনশিপ রিগ্রেশন অ্যানালাইসিস যেটার মাধ্যমে আমরা বের করে থাকি, এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। তাহলে দেখা যাচ্ছে কি এখানে এই যে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কি ইনকাম, এটা হচ্ছে আমাদের ইনকাম আর এটা হচ্ছে আমাদের কি এক্সপেন্ডিচার। ওকে ওকে, এটা হচ্ছে আমাদের এক্সপেন্ডিচার। তাহলে এখানে আমাদের দেখো যে এইটা কি আমাদের আমরা কি করতে পারি, ধরো আমার ইনকাম যার 70, ঠিক আছে 70,000 টাকা, তার এক্সপেন্ডিচারটা কেমন হবে? তোমাকে কিছু ডেটা দেওয়া আছে, দেওয়া আছে মানে হচ্ছে এক্সও দেওয়া আছে ওয়াইও দেওয়া আছে। ধরো এক্স এর ডেটা দেওয়া আছে কিছু, ওয়াই এর ডেটা দেওয়া আছে, অর্থাৎ ইনকামও দেওয়া আছে এক্সপেন্ডিচারও দেওয়া আছে। আবার এমন হতে পারে যে ইনকাম দেওয়া আছে কিন্তু তার এক্সপেন্ডিচার কত হবে সেটা বের করা নাই। ধরো 70,000 হচ্ছে একজন ব্যক্তির ইনকাম, তাহলে তুমি প্রিডিক্ট করবা যে তার এক্সপেন্ডিচারটা কত হবে। তাহলে এইখানে আমরা যখন একটা রিগ্রেশন ইকুয়েশন ফর্ম করব, সেই ইকুয়েশনের মাধ্যমে আমরা যদি এখানে ইনকামটা বসাই, বসানোর পরে আমরা আফটার ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস আমরা কিন্তু এক্সপেন্ডিচারটা পেয়ে যাব। তো তাহলে এটা কি হচ্ছে আমাদের নোন ভ্যালু, আমাদের একটা নোন ভ্যালু থাকলে আমরা কিন্তু আর আননোন ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারছি। দেখো উই এস্টিমেট কি করতে পারি, এস্টিমেট অফ আননোন ভ্যালুস অফ ওয়ান ভ্যারিয়েবল ফ্রম দ্য নোন ভ্যালুস অফ আদার ভ্যারিয়েবল। তাহলে নোন ভ্যালুস অফ আদার ভ্যারিয়েবল, একটা ভ্যারিয়েবলের যদি আমার নোন ভ্যারিয়েবল জানা থাকে, নোন ভ্যালুসটা জানা থাকে, তাহলে আমরা অন্য ভ্যারিয়েবলের যে আননোন মানটা আছে বা ভ্যালুটা আছে সেটা আমরা বের করতে পারি। কিসের মাধ্যমে? এই রিগ্রেশন অ্যানালাইসিসের মাধ্যমে। আমরা এই জিনিসটা পরবর্তীতে তোমাদের যখন ম্যাথগুলো করাবো সেখান থেকেও তোমরা জানতে পারবে। তো এখন আসো আমরা বললাম যে এই রিগ্রেশন অ্যানালাইসিসে আমরা কি করছি, দুই ধরনের ভ্যারিয়েবল নিয়ে কথা বলছি। একটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে যেটা আমার ইনফ্লুয়েসড হচ্ছে বা চেঞ্জড হচ্ছে সেটাকে আমরা বলছি কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর যেই ভ্যারিয়েবলটা ইনফ্লুয়েস করছে সেটাকে আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এবং এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে আমরা আরও নামে অভিহিত করি রিগ্রেসর, প্রিডিক্টর অথবা এক্সপ্লেনেটরি ভ্যারিয়েবল। আর যেখানে আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে এক্সপ্লেইন করি কি দিয়ে, ডিফাইন করি কি দিয়ে, রিগ্রেসড অথবা এক্সপ্লেইন ভ্যারিয়েবল দিয়ে। এবারে আসো যে আমরা এই রিগ্রেশন লাইনটা কি বা সরি রিগ্রেশন অ্যানালাইসিসটাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি। এটাকে আমরা দুটো ভাগে প্রথমে যদি ভাগ করি, একটা হচ্ছে কি আমাদের লিনিয়ার রিগ্রেশন আর একটা হচ্ছে মাল্টিপল রিগ্রেশন, পার্শিয়াল রিগ্রেশনও আছে। তো আমরা ওই ইয়েতে না যাই,
তোমাদের কিন্তু আমরা এখানে যেই ইয়েটা দিব সেটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন, ঠিক আছে, সরল রৈখিক নির্ভরণ যেটাকে আমরা বলে থাকি। তো লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে যে জিনিসটা নিয়ে আমরা কথা বলি সেটা হচ্ছে যদি আমার ভ্যারিয়েবলটা শুধুমাত্র দুটো ভ্যারিয়েবল হয় তখন সেটাকে আমরা বলি লিনিয়ার রিগ্রেশন, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে বলছি কি, এটাকে আমরা আসলে ভাগ করতে পারি অন্যভাবেও, লিনিয়ার করতে পারি আর হচ্ছে মাল্টিপল করতে পারি, আবার লিনিয়ার ভাগটা এমনভাবে করতে পারি, দাঁড়াও আমি একটু মুছে নিই, লিনিয়ার এবং মাল্টিপল, আবার লিনিয়ার কার্ভিলিনিয়ার, আবার আমরা করতে পারি পার্শিয়াল এবং পারফেক্ট লিনিয়ার, নানাভাবে ভাগ করতে পারি। তবে আমরা তোমাদের এখানে যে কথাটা বলবো সেটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন নিয়েই কথা বলবো। তাহলে লিনিয়ার রিগ্রেশনটা কি? দ্য রিগ্রেশন বিটুইন টু ভ্যারিয়েবল ইজ কল্ড লিনিয়ার রিগ্রেশন। তাহলে যখন আমাদের ভ্যারিয়েবলটা দুইটা ভ্যারিয়েবল হবে, জাস্ট এক্স ওয়াই, এরকম যখন দুইটা ভ্যারিয়েবল নিয়ে আমরা অ্যানালাইসিসটা করব সেটাকে আমরা বলবো লিনিয়ার রিগ্রেশন। তো কিভাবে করব এটা? ইফ উই প্লট the value of both the variable on a graph sheet, then a straight line can be approximately drawn from the scatter diagram. তাহলে যখন নাকি আমরা এই ভ্যারিয়েবল দুটোকে একটা গ্রাফ শিটে প্লট করব তখন প্রায় অ্যাপ্রক্সিমেটলি একটা স্ট্রেইট লাইন ড্র করা যাবে, ঠিক আছে। যদি দেখা যায় যে অ্যাপ্রক্সিমেটলি একটা স্ট্রেইট লাইন আমরা পাচ্ছি তখন বুঝতে পারবো তাদের মধ্যে লিনিয়ার রিগ্রেশন বিদ্যমান। তো লিনিয়ার রিগ্রেশন বিটুইন ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এদের মধ্যে যে ইয়েটা থাকবে সেইটাকে আমরা ইকুয়েশনটাকে লিখতে পারি এই ফর্মে, y is equal to a plus bx plus e। তো এই ক্ষেত্রে ওয়াইটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটা হচ্ছে আমাদের ইন্টারসেপ্ট, আর ই হচ্ছে আমাদের এরর কম্পোনেন্ট, ঠিক আছে। তো এখন আমরা দেখি যে আসলে যে গ্রাফশিটে যে আমরা বলছি ওইটা একটু দেখি, যে দেখো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে আমরা আমাদের দুটো ভ্যারিয়েবল প্লট করব। প্লট করার পরে এই যে বিন্দুগুলো আমরা পাবো, এখানে তো অনেকগুলো বিন্দু আছে, কিন্তু আমরা যখন দেখব যে ম্যাক্সিমাম বিন্দুগুলো দিয়ে আমরা একটা স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে তখন বুঝবো তাদের মধ্যে আমাদের লিনিয়ার রিগ্রেশন বিদ্যমান। ওকে, আচ্ছা, আমরা এখানে গ্রাফে যখন আমরা প্লট করব তখন সেটাকে আমরা অ্যাকচুয়ালি লিনিয়ার রিগ্রেশন লাইন বলবো। যখন লাইনটা তৈরি হয়ে যাবে, দ্য লাইন অফ দ্য রিগ্রেশন ইজ দ্য লাইন হুইচ গিভ দ্য বেস্ট ফিট অফ দ্য বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অফ দ্য লিস্ট স্কয়ার সেন্স। তার মানে হচ্ছে তোমাদের এখানে এত ইয়ের দরকার নাই, সেটা হচ্ছে যখন আমরা এটা গ্রাফে প্লট করব তখন এই যে বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো যখন আমরা গ্রাফে প্লট করব তখন একটা বেস্ট ফিট পাবো। অর্থাৎ এই লাইনটা মানে যে কথাটা আমরা বললাম যে ম্যাক্সিমাম বিন্দুগুলো দিয়ে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করতে পারবো, তখন সেটাকে আমরা বলবো লিনিয়ার রিগ্রেশন লাইন। এখান থেকে তোমাদের এত কিছুর দরকার নাই, এটা তো আগেই বললাম। আর এখানে আমরা এস্টিমেশনটা কিভাবে করছি সেটা আমরা দেখব। কিছু অ্যাজাম্পশন আছে, সেই অ্যাজাম্পশন রিগ্রেশন অ্যানালাইসিসের অ্যাজাম্পশনগুলো দেখো, যে আমরা অ্যাজাম্পশন অফ দ্য রিগ্রেশন লাইন y is equal to these are follows। একটা হচ্ছে xi হচ্ছে ফিক্স থাকবে, আমাদের ভ্যালুগুলো ফিক্স দেয়া থাকবে, ঠিক আছে। তারপর দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য এরর ইন এরর টার্মস ei is normal with mean 0 and variance। তাহলে আমাদের যে এররটা আসবে সেই এররের ডিস্ট্রিবিউশনটা কি হবে? নর্মাল ডিস্ট্রিবিউশন হবে, যার মিন 0 হবে, ভ্যারিয়েন্স হবে সিগমা স্কয়ার। আর অবজারভেশন y1 y2 up to yn আর ইন্ডিপেন্ডেন্ট, কোভেরিয়েন্স অফ yi yj is equal to 0। যদি ইন্ডিপেন্ডেন্ট হয় yi y2 আপ টু yn যদি আমাদের ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে তাদের কোভেরিয়েন্সটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, ঠিক আছে। আর হচ্ছে y হবে লিনিয়ার ইন x, আমরা কিন্তু দুভাবেই করতে পারি, ঠিক আছে, x ইন y, y ইন x। আর yi ইজ নরমালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন মি y এন্ড ভ্যারিয়েন্স হচ্ছে সিগমা স্কয়ার। ওকে, আর হচ্ছে এখান থেকে আমাদের দেখো আমরা যে কাজটা করছি, ইকুয়েশনটা হচ্ছে সিম্পল রিগ্রেশনের জন্য y প্লাস এ bxi bx অথবা bxi, আর মাল্টিপলের জন্য আমরা এইভাবে লিখতে পারি y is equal to a প্লাস b1 x1 b2 x2 আপ টু bn xn। অর্থাৎ অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যখন থাকবে তখন সেটা হয়ে যাবে মাল্টিপল রিগ্রেশন। আর যখন শুধু দুইটা, এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট এখানে একটা ডিপেন্ডেন্ট, ঠিক আছে, এরকম যখন হবে তখন সেটাকে আমরা বলবো লিনিয়ার সিম্পল লিনিয়ার রিগ্রেশন
বা লিনিয়ার রিগ্রেশন। এইবার আসো যে এই যে আমাদের লিনিয়ার রিগ্রেশন বা সিম্পল রিগ্রেশন যদি আমরা বলে থাকি, সেই সিম্পল রিগ্রেশনের কোফিশিয়েন্ট আমরা কিভাবে মেজার করব। তো আরেকটা জিনিস তোমাদের দেখো এখানে একটু যদি পিছন দিকে যাই আমরা, এটা যদি আমরা সিম্পল রিগ্রেশন নিয়ে কথা বলি, এটাকে আমরা বলতে পারি কি, এই রিগ্রেশন সিম্পল রিগ্রেশন এটা একটা ইকুয়েশন অবশ্যই, রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স, ঠিক আছে, তার মানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর রিগ্রেশন ইকুয়েশন। তো সেই ক্ষেত্রে এই যে এটা হচ্ছে আমাদের রিগ্রেশন কোএফিশিয়েন্ট, এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের রিগ্রেশন কোএফিশিয়েন্ট বা কোএফিশিয়েন্ট অফ রিগ্রেশন, যেটাই বলো, আমি সংক্ষেপে লিখলাম কোএফিশিয়েন্ট, আর লেখাটা একটু ঝামেলা, সংক্ষেপে লিখলাম রিগ্রেশন কোএফিশিয়েন্ট। এখন তোমাদের এই যে বি, শুধু বি লেখা হয়েছে, সেই বি শুধু বি না, আসলে শুধু বি এরকম, এটা অ্যাকচুয়ালি বি ওয়াই এক্স হবে। তাহলে আমরা এটাকে একদম আরো ডিটেলসে বলতে পারি যে রিগ্রেশন কোএফিশিয়েন্ট অফ ওয়াই অন এক্স, অর্থাৎ এক্স এর সাপেক্ষে ওয়াই এর রিগ্রেশন কোএফিশিয়েন্ট। কারণ ওয়াইটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট, কার রিগ্রেশন কোএফিশিয়েন্ট, ওয়াই এর রিগ্রেশন কোএফিশিয়েন্ট কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। সো এই ইকুয়েশনের জন্য রিগ্রেশন কোএফিশিয়েন্ট হবে এটা, যদিও এটাকে শুধুমাত্র বি দিয়ে প্রকাশ করা হয়, সেই বি মানেই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি বি ওয়াই এক্স, বি মানে কিন্তু এখানে বি এক্স ওয়াই বলা যাবে না, ঠিক আছে, এটা বলা যাবে না, ওইটা বলতে গেলে আমাদের রিগ্রেশন ইকুয়েশনটাও চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, আমরা অ্যাকচুয়ালি এখন প্রথমে যে কাজটা যে কাজ করব সেটা হচ্ছে এই বিটাকে এস্টিমেট করব, ঠিক আছে। দেখো এখানে এস্টিমেশন অফ রিগ্রেশন কোএফিশিয়েন্ট বাই ইউজিং দ্য মেথড অফ লিস্ট স্কোয়ার। তো লিস্ট স্কোয়ার মেথডের মাধ্যমে আমরা এই রিগ্রেশন কোএফিশিয়েন্টটাকে এস্টিমেট করব। চলো আমরা দেখে আসি কিভাবে এটাকে কাজটা করব। দেখো প্রথমেই আমরা by the method of least square we mean to minimize or making least square error। তাহলে লিস্ট স্কোয়ার মেথডটা আমরা জানি, সেটা হচ্ছে কি আমরা এররটাকে মিনিমাইজিং করি, হ্যাঁ, এররটাকে আমরা মিনিমাইজ করে থাকি, এটাই হচ্ছে আমাদের লিস্ট স্কোয়ার মেথড, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে আমরা একটা ইকুয়েশন কনসিডার করছি, যেটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি এক্স আই প্লাস ইআই। আমরা তোমাদের একটু আগেই বলেছি এটা ছিল আমাদের কি লিনিয়ার রিগ্রেশন মডেল। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু এররটাকে মিনিমাইজ করব, প্রথমে আমরা ইআই বের করে নিব। সো ইআই ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস এ মাইনাস বি এক্স আই। এখানে এ কি তোমাদের আমি বলেছি আগে, এ হচ্ছে ইন্টারসেপ্ট, বি হচ্ছে রিগ্রেশন কোএফিশিয়েন্ট, ইআই হচ্ছে এরর কম্পোনেন্ট এবং ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সো এখান থেকে আমরা ইআই স্কোয়ার সমান লিখতে পারি, এটাকে বোথ স্কোয়ার করো বোথ সাইডে, ওয়াই মাইনাস এ মাইনাস বি এক্স আই হোল স্কোয়ার। তো আমরা এটাকে যেহেতু এটাকে এররকে মিনিমাইজ করব, সো এটাকে আমরা সামেশন ইআই স্কোয়ার লিখবো। তো বোথ সাইডে সাম করো, সাম অফ ইআই স্কোয়ার ইজ ইকুয়াল টু সাম অফ ওয়াই মাইনাস এ মাইনাস বি এক্স আই হোল স্কোয়ার। তাহলে এই যে সাম অফ ইআই স্কোয়ার, এটাকে আমরা ধরে নিই এল, লেট সাম অফ ইআই স্কোয়ার ইজ ইকুয়াল টু এল ইজ ইকুয়াল টু সামেশন ওয়াই মাইনাস এ মাইনাস বি এক্স আই। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এলটাকে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু এ অ্যান্ড বি। তাহলে এই যে এল আমরা পেলাম সাম অফ ইআই স্কোয়ারটাকে, সেই এরর সাম অফ স্কোয়ার যেটা, ঠিক আছে, এটাকে আমরা মিনিমাইজ করব কিভাবে, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু এ অ্যান্ড বি এবং ইকুয়েটিং জিরো। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ জিরো ধরে আমরা কাজটা করব, ঠিক আছে। তাহলে ডেল এল বাই ডেল এ ইজ ইকুয়াল টু জিরো ধরবো। সুতরাং এইখানে দেখো এলটা বসায় দাও, এলের মানটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে দেখো এখানে বসানো হয়ে গেল এল এর ভ্যালুটা। এখন আমরা যদি উইথ রেসপেক্ট টু এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো না, তাহলে সামনে -2 চলে আসলো, সামেশন ওয়াই মাইনাস এ মাইনাস বি এক্স আই ইকুয়াল টু জিরো। কারণ এখানে যেহেতু একটা মাইনাস সাইন আছে, তাই সামনে মাইনাসটা চলে আসলো। এখন এটা সমান আমরা লিখতে পারি জিরো, কারণ
0/-2, এখানে যদি এই পাশে নিয়ে আসি ডিভাইডেড বাই -2, এটা 0 হয়ে যাচ্ছে, কারণ 0/something ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারলাম সামেশন yi মাইনাস a মাইনাস bxi ইজ ইকুয়াল টু 0। এখন তোমরা সামেশনটা ইনক্লুড করে দাও, ভিতরে ভেঙে দাও, ব্র্যাকেটটা উঠিয়ে দাও, পাই আমরা কি সাম অফ yi মাইনাস সামেশন a মাইনাস b ইন্টু সাম অফ xi। কারণ তোমরা জানো যে যখন কনস্ট্যান্ট টার্ম থাকে এবং ভ্যারিয়েবল থাকে একই সাথে, তখন সামেশনটা কিসের সাথে যায়? ভ্যারিয়েবলের সাথে যায়। সো কনস্ট্যান্ট টার্মটা বাইরে থাকলো, সামেশনটা ভ্যারিয়েবলের সাথে চলে আসলো। এখন আমরা দেখো এই নিচের লাইনে এসে সাম অফ এ লিখতে পারি কি এন, কারণ এটা যেহেতু কনস্ট্যান্ট টার্ম, এটা একটা কনস্ট্যান্ট, সুতরাং এ যোগ এ যদি দুইটা এ হয় তাহলে আমরা লিখি টুয়াইস এ। সো এটা যখন এন সংখ্যক যোগ হয়েছে, সুতরাং আমরা লিখতে পারি এন এ। তো আমরা এখান থেকে আসলাম এন এ প্লাস 2bxi। এবারে আমরা বোথ সাইডে এন দিয়ে ভাগ করব, সুতরাং আমরা পেলাম সামেশন yi বাই এন ইজ ইকুয়াল টু এন এ বাই এন প্লাস এন বি ইন্টু সাম অফ xi বাই এন। সো এটাকে আমরা কি লিখতে পারি? দেখো এটা সমান অবশ্যই আমরা x বার লিখলাম, এই এন কাটা চলে গেল, থাকলো a, b চলে আসলো, সামেশন xi বাই এনটাকে আমরা x বার লিখতে পারি। এখন এটাকে আমরা সাইড চেঞ্জ করে নিলে y বার মাইনাস বি এক্স বার লিখতে পারি, সুতরাং a ইজ ইকুয়াল টু y বার মাইনাস বি এক্স বার। এটা ইকুয়েশন 4 না, 1 দিয়ে করতে পারো তোমরা। ওকে, এখন আসো আমরা a সমান একটা ভ্যালু পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি y বার মাইনাস বি এক্স বার। এবারে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে b এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তো b এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম, আমরা l এর মানটা বসিয়ে দিলাম আগের মতোই, সামেশন yi মাইনাস a ইন্টু bxi হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এটা যদি সামনে নিয়ে আসি -2 সাম অফ yi মাইনাস a মাইনাস bxi, এই b এর সাথে যেহেতু xi আছে, সো এই xটাকে আমরা আবার লিখলাম। ঠিক আছে, আমরা যেহেতু এটা কি করছি, এটা হলো 2 এর জন্য আসলো 2 ইন্টু এটা, আর x এর সাথে যেহেতু b এর সাথে যেহেতু x আছে, সুতরাং এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাচ্ছি? x পাচ্ছি। তো এটা সমান 0। এখন আগের মতো করেই এইটা সমান সমান কি 0/-2 0, এটা লিখে দিলাম। 0/-2কে আমরা 0 লিখতে পারি, 0/something ইজ ইকুয়াল টু 0। এখন তোমরা এটাকে বোথ সাইডে সরি এটা সামেশনটাকে ভিতরে ইনক্লুড করে দাও এবং xi দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে আমরা লিখতে পারি সামেশন yi ইন্টু xi, অর্থাৎ এইটা আর এইটা আমরা এখানে বসালাম, সামেশন a ইন্টু xi। দেখো a ইন্টু সাম অফ xi, আর ঠিক একইভাবে বি ইন্টু বিটা বাইরে চলে আসলো, সামেশন xi আবার xi, সো সামেশন xi স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ওকে, এরপরে আসো তাহলে সাইডটা যদি আমরা চেঞ্জ করে নেই, এখন আমরা পাচ্ছি যে সামেশন xi yi ইজ ইকুয়াল টু a ইন্টু সাম অফ xi প্লাস বি ইন্টু সাম অফ xi স্কোয়ার। ঠিক আছে, তো সাম অফ xi yi ইজ ইকুয়াল টু লিখতে পারি কি, এর মানটা আমরা বসিয়ে দিলাম y বার মাইনাস বি এক্স বার, আর সাম অফ xiটা রয়ে গেল প্লাস বি ইন্টু সামেশন xi স্কোয়ার। ক্লিয়ার তোমাদের? সো সামেশন xi ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, সামেশন xi y লিখতে পারি কি, এটাকে ভাঙো, y বার ইন্টু সামেশন xi মাইনাস হচ্ছে কি বি ইন্টু এক্স বার ইন্টু সাম অফ xi। ঠিক আছে, তারপরে আমাদের কি আছে, আমাদের এখানে দেখো প্লাস বি ইন্টু সামেশন xi স্কোয়ার, এটা অ্যাজ ইউজুয়াল রয়ে গেল। এরপরে এই লাইনে আসো, সামেশন xi yi আছে, এটাকে তোমরা এই পাশে নিয়ে আসলা, এই পাশে নিয়ে আসলে কি হচ্ছে y বার ইন্টু সামেশন xi। ওকে, আর এইটাতে আমরা যদি এই টার্মটাকে সামনে নিয়ে আসলাম, বি ইন্টু সামেশন xi স্কোয়ার মাইনাস কি হলো এন মাইনাস বি ইন্টু এক্স বার ইন্টু সাম অফ xi। ওকে, এখন দেখো যে এই এক্স বার পরের লাইনে যদি আসো, তাহলে এইটা হলো সামেশন xi yi রয়ে গেল, আর এখানে y বার থাকলো, সামেশন xi ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি এন এক্স বার। এটা তোমরা সেই ফার্স্ট ইয়ারে করেছো, সামেশন xi ইজ ইকুয়াল টু কি এক্স বার ইজ ইকুয়াল টু লিখেছিলাম সামেশন xi বাই এন। তো যেহেতু সামেশন xi বাই এন লিখেছো, সুতরাং সেইখান থেকে আমরা লিখতে পারি এক্স বার ইজ সামেশন xi ইজ ইকুয়াল টু এন এক্স বার, তাই না? দেখো তোমাদের আমি যদি এটাকে
এটা কি লিখছিলাম তোমরা, এক্স বার ইজ ইকুয়াল টু সাম অফ এক্স আই বাই এন। তাহলে সাম অফ এক্স আই সমান কি হচ্ছে, এক্স বার ইন্টু এন, এন এক্স বার, এটাই তোমাদের বলতে চাচ্ছিলাম। তাহলে আমরা এটা একটু মুছে নিই, এটাকে লিখলাম, এটাকে আমরা লিখতে পারি কি, এখান থেকে আমরা এক্স বার এন ইন্টু এন ইন্টু ওয়াই বার তো আছে, সামেশন এক্স আইটাকে লিখলাম এন এক্স বার, ঠিক আছে, প্লাস এটা রয়ে গেল ইজ ইকুয়াল টু বি ইন্টু সামেশন এক্স আই স্কোয়ার, আর একইভাবে বি ইন্টু সামেশন বি ইন্টু এক্স বার, আর সামেশন এক্স আইকে আমরা লিখলাম এন এক্স বার। ওকে, এরপরে পরের লাইনে আসো, পরের লাইনে দেখো, এটাকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এটা রয়ে গেল, আর বিটা কমন নাও, সামেশন এক্স আই স্কোয়ার মাইনাস এন এক্স বার, যেহেতু এখানে এন আছে আর এক্স বার আছে, এন এক্স বার স্কোয়ার। এখন এখান থেকেও তোমরা কিন্তু বি এর মানটা অন্যভাবে যখন প্র্যাকটিক্যালি কাজ করবা তখন কিন্তু আমরা এখান থেকে বি এর মানটা একটা পেতে পারি, সেটা হচ্ছে কি, দেখো বি সমান সমান এখান থেকে লিখতে পারি, এই লাইন থেকে, এই লাইন থেকে আমরা বি সমান লিখতে পারি, উপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে সামেশন এক্স আই, সরি, সামেশন এক্স আই বা এক্স ওয়াই মাইনাস হচ্ছে এন এক্স বার ওয়াই বার, ঠিক আছে, এন এক্স বার ওয়াই বার, আর নিচে থাকতেছে আমাদের সামেশন এক্স স্কোয়ার। এটা তোমাদের প্র্যাকটিক্যাল যখন ম্যাথ করবে তখন তোমাদের কিন্তু এই জিনিসটা এটা দিয়ে তোমরা করতে পারবে, হ্যাঁ, এক্স এন এক্স বার স্কোয়ার। এটাকে আমরা আরও যদি কোরিলেশনের মতো করে চিন্তা করে লিখি এটাকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি সামেশন এক্স ওয়াই মাইনাস সাম অফ এক্স ইন্টু সাম অফ ওয়াই বাই এন, ঠিক আছে, কারণ এখানে যখন তুমি এক্স বারকে লিখবা সামেশন এক্স বাই এন, সামেশন ওয়াই বাই এন, একটা একটা কাটা গিয়ে থাকবে এটা। এই একইভাবে এখানেও আমরা নিতে পারি সামেশন এক্স স্কোয়ার মাইনাস সাম অফ এক্স বাই এন হোল স্কোয়ার, কারণ এখানে তোমার যদি ইয়ে থাকে তখন কিন্তু তোমাদের দেখো এক্স বারটাকে যখন আমরা এক্স বার কি কি লিখি, সামেশন এক্স আই বাই এন হোল স্কোয়ার হতো, তাই না, তো ওই হোল স্কোয়ারের যেহেতু এখানে এন স্কোয়ার হতো, ওই একটা এন কাটা গিয়ে থাকতো এটা। সো এইভাবেও তোমরা কিন্তু এটাকে আমরা যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করব তখন কিন্তু এটাকে আমরা এইভাবে লিখতে পারি। আর পরের লাইনে আসো, এখন এটা আমরা একটা ধরন দেখালাম, আর এটাকে দেখো এই জিনিসটাকে আমরা ভাঙতে পারি, এটাকে তোমরা খাতা কলমে ভাঙবে, অর্থাৎ এটাকে আমরা এই ফর্মে লিখতে পারি, সাম অফ প্রোডাক্টের ফর্মে, সামেশন এক্স আই ওয়াই আই মাইনাস এন এক্স বার ওয়াই বার সমান আমরা লিখতে পারি সামেশন এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার, এটাকে ভাঙলে এটা পাবে। আবার ঠিক একইভাবে এই টার্মটাকে, অর্থাৎ সামেশন এক্স আই স্কোয়ার মাইনাস এন এক্স বার হোল স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, ঠিক আছে, এটাকেও কিন্তু এটাকে ভাঙলে তোমরা এই ফর্মটা পাবে। তো তাহলে এখন আমাদের দেখো এটাকে আমরা সাইডের পাশে নিয়ে আসছি, নিয়ে আসার পরে সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার লিখলাম, আর এটা এই পাশে চলে গেল, সুতরাং বি সমান সমান আমরা পেলাম সামেশন এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই হচ্ছে সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। তাহলে আমরা এই ক্ষেত্রে আমাদের যে রিগ্রেশন কোফিশিয়েন্টটা আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি, এই ক্ষেত্রে এটা কোন রিগ্রেশন কোফিশিয়েন্টটা পেলাম, যেটার জন্য আমার এক্সটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তোমরা একটু খেয়াল করবে, সেটা হচ্ছে এই যে এটা কোন ইকুয়েশনের জন্য, এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু a প্লাস bx, এটার জন্য আমরা এই ইকুয়েশনের জন্য আমরা পাচ্ছি এই b সমান হচ্ছে এটা। ঠিক একইভাবে যখন আমাদের x ইজ ইকুয়াল টু, অর্থাৎ যখন আমাদের x ইজ ইকুয়াল টু a প্লাস by হবে, তখন আমাদের a হয়ে যাবে, a সমান হবে x বার মাইনাস by বার, আর b সমান সমান হয়ে যাবে, উপরে যেটা আছে সেটা থাকবে, নিচে হচ্ছে y, এই যে এই টার্মটা yi মাইনাস y বার হোল স্কোয়ার হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। সুতরাং
এই রিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু তোমরা একটু খেয়াল করবে যে কোরিলেশনের মতো মানে কোরিলেশন কিন্তু সিমেট্রিক, রিগ্রেশন কিন্তু তোমাদের সিমেট্রিক না। সো রিগ্রেশনের ক্ষেত্রে আমরা কিন্তু একটু মাথায় রাখবে, সেটা হচ্ছে যে আমাদের কোন বিটা লিখতেছো, অর্থাৎ রিগ্রেশন কোএফিসিয়েন্ট কোনটা লিখতেছো সেটা কিন্তু তোমাদের একটু চিন্তা করতে হবে যে এটা কি আমার bxy না byx। এখানে কিন্তু bxy নট ইজ ইকুয়াল টু byx, দুটো কিন্তু একই জিনিস না, তোমাদের আবারও বলছি, ঠিক আছে? সুতরাং এইটা তোমরা একটু মাথায় রাখবে। তাহলে আমরা লিস্ট স্কোয়ার মেথডের মাধ্যমে রিগ্রেশন কোএফিসিয়েন্টটাকে আমরা এস্টিমেট করে নিলাম, সেটা হচ্ছে বি ইজ ইকুয়াল টু byx। হ্যাঁ, এটাকে বি আমরা কি লিখতে পারি, byx লিখতে পারি, byx সমান সামেশন xi মাইনাস x বার ইন্টু yi মাইনাস y বার ডিভাইডেড বাই হচ্ছে সামেশন xi মাইনাস x বার হোল স্কোয়ার। ওকে, এরপরে দেখো চলে আসলো যেখানে আমাদের আগে বলাই আছে where a is the intercept of the model and b is the regression coefficient of y on x। এইটা মাথায় রাখবা। তার মানে বি কি করছে দেখো, বি প্রোভাইডস অ্যান অ্যামাউন্ট বাই হুইচ ওয়াই চেঞ্জেস, এস্টিমেট অফ ওয়াই চেঞ্জেস পার ইউনিট চেঞ্জেস ফর পার ইউনিট চেঞ্জ ইন দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স। তাহলে আমরা বুঝতে হবে যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের এক ইউনিট চেঞ্জের কারণে ওয়াইটা অ্যাভারেজে কতটুকু চেঞ্জ হচ্ছে সেটাই কিন্তু আমরা রিগ্রেশন কোএফিসিয়েন্টের মাধ্যমে এক্সপ্রেস করে থাকি। যেমন ধরো এখানে যদি আমার একটা ভ্যালু পাই আমরা রিগ্রেশন কোএফিসিয়েন্টের, মনে করো 3.2, ধরো বি এটা কি পেয়েছি, বি দেখো byx, এই বি কিন্তু শুধু বি না, মাথায় রাখতে হবে এটা byx। ওকে, এটা কিন্তু আমাদের byx। তাহলে আমাদের বলতে হবে যে এক্স এর এক ইউনিট চেঞ্জের কারণে বা পার ইউনিট চেঞ্জের কারণে ওয়াই অ্যাভারেজে চেঞ্জ হচ্ছে 3.2 ইউনিটস। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি রিগ্রেশন কোএফিসিয়েন্টের এক্সপ্লানেশনটা, ঠিক আছে? এবারে আসো কিছু প্রপার্টি, এখানে একটু ভুল আছে সেটা আমি বলে দিচ্ছি তোমাদের বইয়ে। সেটা হচ্ছে রিগ্রেশন কোএফিসিয়েন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ অরিজিন অ্যান্ড স্কেল। এখানে একটু ভুল আছে, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ অরিজিন বাট নট স্কেল। এটা নট ইন্ডিপেন্ডেন্ট অফ অরিজিন বাট নট অন স্কেল, মানে অরিজিনের উপর ইন্ডিপেন্ডেন্ট কিন্তু স্কেলের উপর না, সরি, not on scale। ওকে, correlation coefficient is the geometric mean of regression coefficient। তো এটা তোমরা মাথায় রাখবা, এটা ছোট ছোট অঙ্কও দিতে পারে। তাহলে কোরিলেশন কোএফিসিয়েন্টটা কি, কোরিলেশন কোএফিসিয়েন্টটা হচ্ছে দুটো রিগ্রেশন কোএফিসিয়েন্টের জিওমেট্রিক মিন, দ্যাট মিনস √bxy ইন্টু byx। এটা তাহলে এখানে bxy বা byx এবং bxy আর দ্য টু রিগ্রেশন কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ y অন x আর এটা হচ্ছে রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ x অন y। এই দুটোর জিওমেট্রিক মিন হচ্ছে কোরিলেশন। আরেকটা প্রপার্টি হচ্ছে টু রিগ্রেশন কোএফিসিয়েন্টের অ্যারিথমেটিক মিন হুইচ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু কোরিলেশন কোএফিসিয়েন্ট। কারণ দুভাবেই বলতে পারো bxy ইন্টু প্লাস byx ডিভাইডেড বাই 2, অথবা এটাকে আমরা অ্যারিথমেটিক মিনও বলতে পারি, যেটা হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্টের সমান অথবা তার চেয়ে বড়। আর ইফ byx ইজ গ্রেটার দেন 1 দেন bxy লেস দেন ইকুয়াল টু 1। একটা যদি একের চেয়ে বড় হয় তাহলে আরেকটা একের চেয়ে কম অথবা তার সমান হবে, ছোট বা তার চেয়ে সমান হবে। আর ইফ টু রিগ্রেশন লাইন কোইনসাইড দেন আর ইজ ইকুয়াল টু 1। আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টিস হচ্ছে, সেটার লিমিটিং ভ্যালুটা হচ্ছে কোরিলেশনের ক্ষেত্রে বলেছিলাম কি -1 থেকে +1, কিন্তু রিগ্রেশনের ক্ষেত্রে হচ্ছে এটা ইনফিনিটি পর্যন্ত, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত রিগ্রেশন কোএফিসিয়েন্টের মানটা আমরা নিতে পারি। দেখো কি কি কাজে আমরা অ্যাকচুয়ালি রিগ্রেশন কোএফিসিয়েন্টের ইম্পর্টেন্সটা কোথায়, দেখো এটা রিগ্রেশন ইকুয়েশন প্রোভাইড এ concise and meaningful summary of the relationship between dependent variable and independent variable of x, independent variable x। তাহলে এই যে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের একটা মিনিংফুল সামারি কিন্তু আমরা
রিলেশনশিপের একটা মিনিংফুল সামারি কিন্তু আমরা রিগ্রেশন কোএফিসিয়েন্টের মাধ্যমে বের করতে পারি। আর এটা হচ্ছে প্রিডিক্টের ক্ষেত্রে একটু আগেই তোমাদের বলেছি যেই ভ্যালুটা আমাদের আননোন আছে, একটা ভ্যালু যদি আমার দেয়া থাকে বা নোন থাকে সেটার ধরে নিয়ে আমরা আরেকটা ভ্যালু প্রিডিক্ট করতে পারি। সুতরাং এটা প্রিডিক্ট পারপাসেও আমরা এই রিলেশনশিপটা ব্যবহার করতে পারি। If the form of the relationship between x and y is known, then the parameter of the interest can be estimated from the relevant data. তাহলে আমাদের যদি x এবং y, এটাই বললাম আর আগেই বললাম যে যদি আমাদের x এবং y রিলেশনশিপ বিটুইন x এবং y x জানা থাকে, তাহলে আমরা কিন্তু এটা রিলেভেন্ট ডাটার প্যারামিটারগুলো এস্টিমেট করতে পারি। আরেকটা হচ্ছে ইন সিচুয়েশন হোয়ার দ্য ভ্যারিয়েবল অফ ইন্টারেস্ট y ডিপেন্ড অন দ্য নাম্বার অফ ফ্যাক্টরস, দেন ইট ইজ পসিবল টু অ্যাসেস দ্য ইন্ট্যাঙ্গেল অফ দ্য কন্ট্রিবিউশন অফ দ্য ফ্যাক্টর ইন্ডিভিজুয়াল উইথ দ্য হেল্প অফ দ্য রিলেশন লাইন। তোমাদের এই জিনিসগুলো প্রিডিক্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, প্লাস হচ্ছে মিনিংফুল রিলেশনের জন্য আমরা মিনিংফুল রিলেশনশিপটা কীরকম আসে সেটা একটা সামারির জন্য ব্যবহার করতে পারি। এই তো এই ইয়েগুলো তোমরা একটু ইম্পর্টেন্স হিসাবে লিখতে পারো। আর একেবারেই যদি পার্থক্যগুলো দেখতে চাও, ডিস্টিংগুইশ বা কম্পারিজন, সেটা হচ্ছে দেখো ডেফিনিশন বলবা এটা কি করে ইন্ডিকেট দ্য রিলেশন বিটুইন টু ভ্যারিয়েবল, আর এটা হচ্ছে প্রবাবল মুভমেন্ট অফ ওয়ান ভ্যারিয়েবল ইন টার্মস অফ আদার ভ্যারিয়েবল। একটা ভ্যারিয়েবলের কারণে আরেকটা ভ্যারিয়েবল কতটা পরিবর্তিত হচ্ছে সেটা রিগ্রেশন মেজার করছে। আর এই যে সিমেট্রিকের কথাটা আমরা একটু বলছিলাম, কোরিলেশন কোএফিসিয়েন্টটা কি সিমেট্রিক, আর এক্স ওয়াই সমান আর ওয়াই এক্স লিখতে পারি, বাট রিগ্রেশন কোএফিসিয়েন্টের ক্ষেত্রে কিন্তু ইট ইজ নট ট্রুথ, এটা কিন্তু অ্যাপ্লিকেবল না। বি ওয়াই এক্স নট ইজ ইকুয়াল টু বি এক্স ওয়াই, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা লিমিটিং ভ্যালুর কথা আমরা বলেছি, এটা -1 থেকে +1, রিগ্রেশনের ক্ষেত্রে এটা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। এরপরে আসো, এটা হচ্ছে লিনিয়ার রিলেশনশিপ ইন্ডিকেট করছে দুটো ভ্যারিয়েবলের মধ্যে, আর এটা হচ্ছে কোন ধরনের রিলেশনশিপ আছে সেটা ইন্ডিকেট করছে রিগ্রেশনটা। এটা দুটো ভ্যারিয়েবলের মধ্যে যে অ্যাসোসিয়েশনটা আছে সেটার ডিগ্রিটা মেজার করছে। আর এটা কি করছে, একটা ভ্যারিয়েবলের কারণে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের এক ইউনিট চেঞ্জের কারণে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা মেজার করে। ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্ট, কোরিলেশন ইজ নট ইউজফুল ফর ফার্দার ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্ট, বাট রিগ্রেশন এটা ফার্দার ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রে ওয়াইডলি ইউজড হয়, ঠিক আছে। কোরিলেশন ক্ষেত্রে কিন্তু ননসেন্স কোরিলেশন হয়, যেমন তোমার এমন হতে পারে যে আফগানিস্তানের সাথে আমাদের কোনো ব্যবসা বাণিজ্যের কোনো কিছু নাই, আফগানিস্তানে খরা হলো, আমাদের দেশে এই সময়ে চাল বেড়ে গেল, চালের দাম বেড়ে গেল। তো আমরা যদি বলে থাকি বা আমরা যদি এখানে ডেটাও বসাই সূত্রের মধ্যে, তাহলে কিন্তু একটা রেজাল্ট আমরা পাবো। তো সেই রেজাল্টটা মিন করবে না যে আফগানিস্তানের খরার সাথে আমাদের দেশের চালের দামের বৃদ্ধির একটা সম্পর্ক আছে। তো এইখানে যদি আমরা এটা খুঁজতে যাই সেটা হবে ননসেন্স কোরিলেশন। তো এই কোরিলেশনের ক্ষেত্রে কিন্তু ননসেন্স কোরিলেশন একটা বিষয় থাকতে পারে, কিন্তু রিগ্রেশনের মধ্যে এই ধরনের কোনো টার্ম ইউজ করা হয় না, ঠিক আছে। কোরিলেশন কোএফিসিয়েন্ট একটা পিওর নাম্বার, আর রিগ্রেশন কোএফিসিয়েন্ট যেহেতু এটা কারণ হচ্ছে পিওর নাম্বার না, এইটাও এখানে একটা পিওর নাম্বার আসলে বলাটা ইয়ে হচ্ছে না, এখানেও একটু সমস্যা আছে। সেটা হচ্ছে এটা আমরা পিওর হয়তো এই সেন্সে বলা হচ্ছে যে এটা পার্শিয়ালি, কিন্তু এইটার যখন কোরিলেশন কোএফিসিয়েন্টের মান আসবে সেটাকে আমরা 0.89, 0.24 এই ফ্র্যাকশন নাম্বার আসতেই পারে, এবং সেইভাবে আমরা এটাকে ডিফাইন করতে পারি। তো এইটা আসলে খুব বেশি একটা তোমরা এটা লেখার দরকার নেই। ওকে, তাহলে তোমাদের একটু আমি ফ্লো চার্ট দিয়ে দেখাচ্ছি। দেখো, যদি লিনিয়ার রিলেশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই, ঠিক আছে, ইজ দ্য এস্টিমেটেড রিগ্রেশন ইকুয়েশন, তাহলে একটা হচ্ছে আমাদের রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স যদি হয়, তাহলে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু a1 b1 x এটা দিয়ে ডিফাইন করতে পারি। এখানে 1 দেওয়া হয়েছে এই জন্য, এটাকে একটাকে বোঝানোর জন্য, আর পরেরটাকে বোঝানোর জন্য এই 2 দেওয়া হয়েছে, যদি তোমাদের কনফিউশন না হয় এই জন্য। তো এই ক্ষেত্রে b1 সমান আমরা লিখতে পারি, দেখো সামেশন এক্স ওয়াই, যেটা তোমাদের আমি বলেছিলাম, সামেশন এক্স ওয়াই মাইনাস সাম এক্স ইন্টু সাম অফ ওয়াই বাই এন, আর নিচে হচ্ছে সাম অফ এক্স স্কোয়ার মাইনাস সাম অফ এক্স হোল স্কোয়ার বাই এন। তো এই হলো একটা ফর্মুলা, ম্যাথমেটিক্যাল ফর্মুলা, যেটার মাধ্যমে আমরা ওয়ার্কআউট করব। আরেকটা, এটাকেই আমরা যদি মানে আরেকটা ফর্ম দেখি, তাহলে এটাকে আমরা এই ফর্মে লিখতে পারি,
আর ইন্টু সিগমা ওয়াই বাই সিগমা এক্স। তোমরা কিন্তু অবশ্যই এটাও শিখবে, কারণ তোমাদের অঙ্কর ক্ষেত্রে এটা লাগতে পারে। আর এটার ক্ষেত্রে a1 সমান আমরা লিখতে পারি ওয়াই বার মাইনাস b1 এক্স বার। একইভাবে এটা যদি আমরা বলি রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই, সেই ক্ষেত্রে আমার ইকুয়েশনটা হবে এক্স ইজ ইকুয়াল টু a2 প্লাস b2 মাইনাস b2 ওয়াই। এবং এই b2 সমান দেখো উপরে কিন্তু দুটোর একই রকম আছে, এটাতেও যা আছে এটাতেও তাই আছে, শুধু নিচের টার্মটা আলাদা। ঠিক আছে, তো নিচের টার্মের আলাদা ক্ষেত্রে দেখো এখানে কিন্তু ওয়াইটা ইন্ডিপেন্ডেন্ট, যেইটা ইন্ডিপেন্ডেন্ট হবে সেইটাই তোমার নিচে বসবে, সেই টার্মটাই নিচে বসবে। এইখানে দেখো এক্সটা ইন্ডিপেন্ডেন্ট, এক্সটাই তোমাদের নিচে বসছে, এটা কিন্তু মাথায় রাখবা। ঠিক আছে, অর্থাৎ এক্সটা ইন্ডিপেন্ডেন্ট বলে এক্সটা নিচে বসবে, আর এক্ষেত্রে ওয়াইটা ইন্ডিপেন্ডেন্ট বলে ওয়াইটাকে আমরা নিচে বসাতে পারি। আর এইটাকেও আমরা দেখো আর তো থাকবেই, আর এটা ঠিক উল্টোটা হয়ে যাবে। এখানে তুমি একটু খেয়াল করে দেখো, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা নিচে ছিল, এখানে নিচে আসছে, আর সিগমা এক্সটা ওয়াই উপরে বসবে। আর একইভাবে এখানে ইন্ডিপেন্ডেন্ট এক্স ছিল নিচে, সেখানে সিগমা এক্স নিচে বসছে, আর সিগমা ওয়াইটা উপরে বসবে। আর a2 হচ্ছে জাস্ট তুমি এটা যদি বের করে নেয়, a2 সমান কি, এটা মাইনাস এটা হয়ে যাবে, চলক যেটা ভ্যারিয়েবলগুলোর উপর বাদ দাও, তাহলে ওয়াই বার মাইনাস বি টু এক্স ওয়াই, সরি এক্স বার মাইনাস বি টু ওয়াই বার হয়ে যাবে, এক্স বার মাইনাস বি টু ওয়াই বার হয়ে গেল। ওকে, তাহলে আর হলো স্ট্যান্ডার্ড এরর অফ দ্য এস্টিমেট অফ ওয়াই অন এক্স, এটাকে আমরা লিখতে পারি এস ওয়াই এক্স ইজ ইকুয়াল টু, যেখানে এখানে এক্সটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট, সেটাকে আমরা লিখতে পারি সিগমা এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস আর স্কোয়ার। ঠিক আছে, আর সিগমা এক্স ওয়াই সমান আমরা লিখতে পারি সিগমা ওয়াই ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস আর স্কোয়ার। তো আজকে হলো এ পর্যন্তই থাকবে তোমাদের। মোটামুটিভাবে আমরা যেই টার্মগুলো আমরা করেছি, নেক্সট ক্লাস হয়তো তোমাদের আরেকটা ক্লাস আমি নিব, তারপরে মোটামুটি আমার কোর্স শেষ হয়ে যাবে। সেই ক্লাসটাতে আমি কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তো যা আজকে আমরা যে কাজগুলো করেছি, রিগ্রেশন অ্যানালাইসিস সম্পর্কে আবার একটু রিভিউ করেছি, প্যারামিটার এস্টিমেট করেছি, তার প্রপার্টিগুলো নিয়ে আলোচনা করেছি, তার যে ইম্পর্টেন্স সেগুলো নিয়ে আলোচনা করেছি, কোরিলেশন এবং রিগ্রেশনের মধ্যে যে ডিফারেন্সটা বা কম্পারিজনটা সেটা নিয়ে আমরা আলোচনা করেছি, এবং একটা ফ্লো চার্টের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি রিগ্রেশন ইকুয়েশনের যে বা রিগ্রেশন কোএফিসিয়েন্ট অথবা রিগ্রেশন ইকুয়েশন এগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করেছি। তো আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা থাকে তোমরা পার্সোনালি নক করতে পারো, পরের ক্লাসের আগে আমরা সেটা আবার রিভিউ করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই থাকুক, তোমরা ভালো থাকো, সুস্থ থেকো। আর যেহেতু করোনার প্রকোপ আবার বেড়ে যাচ্ছে, তোমরা একটু নিরাপদে থাকার চেষ্টা করবে, অবশ্যই একটু সাবধানে থাকবে। আমাদের অনলাইন ক্লাসগুলো চলবে, তোমাদের যদি মনে হয় যে না আমাদের এই চ্যাপ্টার উপর আরও কিছু ক্লাস দরকার আছে, সেই ক্ষেত্রেও তোমরা যদি আমাদের নোটিস করো, আমরা কিন্তু সেটা আমরা চেষ্টা করব করার জন্য। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো।